মানুষ আমাকে চোর বলে, ভুয়া বলে, প্রতারক বলে, একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মানুষ আমাকে এসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভাবে বুলিং এবং আমার সন্তান এই জন্য স্কুলে যেতে পারে নাই। আমি ধন্যবাদ জানাইতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাদের দেশের বিচার ব্যবস্থাকে এতটা স্বচ্ছ রেখেছেন যে আমি একটা সরকারি প্রতিষ্ঠানের আমার সাথে অন্যায় হয়েছে বলে আমি মনে করেছি, বিধায় আমি মহামান্য হাইকোর্টে গিয়েছি এবং আমি ন্যায় বিচার পেয়েছি। আমার আগে থেকেই মহামান্য হাইকোর্টের প্রতি আমার আস্থা ছিল এবং আমার মনে হয় এই রায়ের মাধ্যমে আমার আমি যে রায়টি পেয়েছি এবং আমি সন্তুষ্ট, এবং আমার মনে হয় এটা একটা পুরো বাংলাদেশে বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য একটা দৃষ্টান্ত, নজিরবিহীন একটা রায় মহামান্য হাইকোর্ট দিয়েছে। কারণ একটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমার উপর যে জুলুমটা করেছে বিগত একটা মাস, এটা আসলে আমি বাধ্য হয়ে মহামান্য হাইকোর্টের কাছে গিয়েছি। কারণ আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই অলরেডি অবগত যে আমার দোকানটা 13 তারিখ যে ক্রেতা পণ্যটি ক্রয় করে তিনি সেটা অনলাইনে ক্রয় করে এবং উনি ক্রয় করার পরে 53 দিন পরে, যেখানে ভোক্তা অধিকারের 60 ধারা অনুযায়ী স্পষ্ট করে বলা আছে যে পণ্য ক্রয়ের 30 দিনের মধ্যে অভিযোগ করতে হবে, সেখানে যিনি ক্রেতা ছিলেন তিনি অনলাইন থেকে পণ্যটি কেনার আপনার 53 দিন পরে উনি ভোক্তা অধিকারে কমপ্লেন করে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদেরকে নোট দিতে চাই, আমার সানভিজ বাই তনি প্রতিষ্ঠান কোনোদিন কারো কাছ থেকে অ্যাডভান্স কোনো টাকা পয়সা নেয় নাই, আমরা কোনো কাস্টমার থেকে অ্যাডভান্স নিই না, আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেই। এবং এখানে আমরা একটা নোট দিয়ে রাখি কাস্টমারদেরকে, যেহেতু আমরা হোম ডেলিভারি দেই, বা আপনার সামনে অপশন আছে, আপনি ডেলিভারি ম্যান যখন যাবে আপনি পণ্যটি চেক করে তারপরে আপনি পণ্যটি টাকা দিয়ে তারপরে রিসিভ করবেন। তো এখন একজন ক্রেতা সে 53 দিন পণ্যটি যে ব্যবহার করে নাই, সে যে ওয়াশ করে নাই, সেটার গ্যারান্টি কিন্তু আপনি বা আমরা কেউ বলতে পারবো না। তো যেটা আসলে সম্পূর্ণ আইন বহির্ভূত, 53 দিন পরে ওনারা অভিযোগটি গ্রহণ করে এবং সেটি ক্রেতা পণ্যটি ক্রয় করে অনলাইনে, কিন্তু ওনারা আমাদের শোরুমে এসে এটার কাগজ দেখতে চাই যে আমার সেলসম্যানদের কাছে। তো আসলে অনলাইনের পণ্যের কাগজটা তো আসলে সেলসম্যানরা শোরুমে দিতে পারবে না, বা এটা তো আমাদের একটা শোরুম, অনলাইনের বিষয়টা আসলে ওটার হিসাব তো আমাদের অফিসে থাকে। তো যাই হোক, তারপরে কিন্তু ওনারা যখন সাময়িক সময়ের জন্য আমাদের দোকানটি বন্ধ করে দেয়, কিন্তু তখন ওনারা ওনাদের ফেসবুক পেজে, ভেরিফাইড পেজে ওনারা পোস্ট করে, ওনারা বন্ধ করে সাময়িক সময়ের জন্য, কিন্তু ওনারা পোস্ট করে যে সিলগালা করা হয়েছে। সো সিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ, দুইটা কিন্তু দুই জিনিস। তারপরে যে সামাজিকভাবে আমি যে পরিমাণ হেয় প্রতিপন্ন, আমি মানসিকভাবে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি মিডিয়া ট্রায়ালের কারণে। কারণ আমার তখন বিষয়টা আসলে সানভিজ বাই তনি প্রতিষ্ঠান কেন্দ্রিক আর থাকে না, তখন আমি ব্যক্তি রুবায়েত ফাতেমা তনিকে আক্রমণ করে, আমি একজন নারী, আমাকে নানানভাবে বুলিং করে, আক্রমণ করে, ভুয়া টাইটেল, অযৌক্তিক যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, তখন আমার ভাই বোন, আমার বাবা নাই, আমি আমার ভাই বোনের গার্ডিয়ান, আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না, মানুষ আমাকে চোর বলে, ভুয়া বলে, প্রতারক বলে, একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মানুষ আমাকে এসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভাবে বুলিং এবং আমার সন্তান এই জন্য স্কুলে যেতে পারে নাই। তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি, তারপরে আমি 13 তারিখ বন্ধ করার পরে 14 তারিখ আমি নিজের সশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায়, এবং যে অভিযোগকারী ছিল তিনি লুবনা ইয়াসমিন। ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা 50,000 টাকা ইন্দ্রাণী রায় আমাকে জরিমানা করে। যেহেতু আমি ওই লাইভটাতে স্পষ্ট করে উল্লেখ ছিল পণ্যটি 50% ডিসকাউন্টে যাচ্ছে এবং এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল, উনি পণ্যটি কিনে ফেব্রুয়ারি 3 তারিখে, তারপরেও আমি এটার সর্বোচ্চ জরিমানা দেই। যেহেতু আমার 1 বছর আগের একটা পণ্য, এটার মেমো তো আমরা আসলে ওইভাবে সংরক্ষণ করতে হবে, এটাও আমরা জানতাম না। যাই হোক, তারপরে আমি এক ধারায় জরিমানা দেওয়ার পরে আমাকে ইন্দ্রাণী রায় তলব করে, কিন্তু তারপরে
ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মণ্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী, মেমোটা বের করে, আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরো 2 লাখ টাকা জরিমানা করে, যেটা আমি তখন জরিমানার টাকাটা প্রদান করতে বাধ্য হই। কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ আর আমি আসলে আমাকে ব্যবসা করে চলতে হবে, আমি জরিমানার টাকাটা দিয়ে আমি এখান থেকে মানে আমার দোকানটা খুলতে চাই। এবং ওনারা আমাকে আশ্বস্ত করে জরিমানার টাকা, এখানে আমার 2টা জরিমানার রসিদ আছে, জরিমানার টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দিবে। কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনার আমাদের সাথে একটা টক শো করতে হবে রিজু মহোদয়ের সাথে, তাহলে আমরা আপনার সব শোরুম খুলে দিব এবং আমরা আপনার অন্য কোনো শোরুমে অভিযান চালাবো না। তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরো শোরুম আছে, তো আমি চাই নাই যে আমি আরো কোনো ক্ষতির সম্মুখীন হই, যেহেতু আমি সামাজিকভাবে বিধ্বস্ত, অলরেডি আমাকে বুলিং টুলিং করে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি টক শোতে যাই ওনাদের, এবং টক শোতে কিন্তু আমি ওনার কথা বলেছে আমি আমার নিজের জায়গা থেকে। এবং আমি এটা এখনো বলতে চাই যে আসলে আমাদের শেখার কোনো শেষ নাই, আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি। আমি অনেক কিছু শিখেছি সেটার মাধ্যমে, আমি হয়তো অনেক কিছু জানতাম না, কিন্তু আমি জরিমানা দিলাম, আমি টক শো করলাম, তারপরে কোনো এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না। কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি, লাকনি কালেকশন নামে, তাদের দোকানে তারা অভিযান চালায়, তাদের দোকান থেকেই একদিন পরে খুলে দেয় এবং লাকনিতে দেয় যে সে আমার কাছে 5,000 পিস পাকিস্তানি ড্রেস সে আমার কাছে হোলসেলে সে বিক্রি করে। তো সেখানে লাকনির দোকান খুলে দেওয়া হয় একদিন পরে, কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না, যেখানে আমি জরিমানা দিয়ে দিছি। এবং আমি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই, তাদেরকে রিকোয়েস্ট করি। জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে। যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে, পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো? এবং লাকনিকে খুলে দেওয়া হলো, আমাকে খুলে দেওয়া হচ্ছে না, আমাকে দিনের পর দিন ঘোরানো হচ্ছে।